সংসদের বাইরে প্রত্যেক দিন আমার বিরুদ্ধে বিভিন্ন এলাকার লোকজন ভিডিও করে বলে যে আমাদের বাউফলের এমপি সাহেব উনি পার্লামেন্টে গিয়ে এয়ারপোর্ট চায়, আর আমাদের আবুল হোসেন খান আমাদের জন্য তো কিছু চায় না। তো আমি এতদিন কথা বলেই সুযোগ পাই নাই, আজকে হঠাৎ করে সুযোগ পেলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজনীতি করি প্রায় 54 বছর, বিএনপি করি 34 বছর, 71-এর মুক্তিযোদ্ধা ছিলাম। আমি এর দীর্ঘ 54 বছরের অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত স্বাধীনতা 71 সনের পর থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতার যে ইতিহাস বা আমাদের যে সমস্ত ব্যক্তিদের স্বাধীনতা 52, 62, 66, 69, 70, 71 মুক্তিযুদ্ধ, এবারে 7ই নভেম্বর, এরশাদ পতন, সর্বশেষ আমাদের জুলাই আন্দোলন, এই আন্দোলনগুলো যে সমস্ত মানুষের যে ভূমিকা ছিল, এই ভূমিকা নিয়ে একটি সত্য ইতিহাস আমাদের জাতি কিন্তু এখনো জানে না। আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম একটা ভুল অসত্য ইতিহাস নিয়েই কিন্তু তারা বড় হয়েছে। আজকে এই সংসদে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সহ সমস্ত যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আমার একটা অনুরোধ, সেটা হলো আগামী প্রজন্ম যেন একটা সত্য ইতিহাস জানতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দল তো বেশি ছিল না, ছিল আওয়ামী লীগ, ছিল জামাত ইসলাম, ছিল স্বাধীনতার পরে জাসদ নামে একটি দল হয়েছিল, আর ছোটোখাটো যে দলগুলো ছিল সে দলগুলো এখন বিলীন হয়ে গেছে, জাসদও বিলীন হয়ে গেছে। আমরা কোন রাজনৈতিক দলের কী ভূমিকা আমরা জানি, এবং ব্যক্তিগতভাবে এই 70 সনের পর থেকে 71 সনের পর থেকে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে নাই যেখানে একজন কর্মী হিসাবে আমি রাজপথে ছিলাম না। সেই 73 সন থেকেই এই জেল খাটতে খাটতেই এই জুলাই আন্দোলনের এই সর্বশেষ 3বার জেলে গিয়েছি। অনিলমের সময় আমাকে 7 বছর জেল দেওয়া হয়েছে। 7ই নভেম্বর তারিখেও আমি রাজপথে ছিলাম। আমার বক্তব্য হলো, আমরা জুলাই আন্দোলনের সনদে বিএনপি স্বাক্ষর করেছে, ইতিমধ্যে বিলও পাশ হয়েছে। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা শহীদ হয়েছেন, তারা আহত হয়েছেন, তাদের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে। কিন্তু 71 সনের মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন এই তালিকাটা আমাদের কাছে নাই। আমি অনুগ্রহ করে এই মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদের দলের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, অনুগ্রহ করে 71 সনের মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন অনুগ্রহ একটা তালিকা করেন। সেই 71 মুক্তিযুদ্ধের সময় কোন দলে কি ভূমিকা ছিল, এই ভূমিকাটা আমাদের জামাত ইসলামের যে আমির, উনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র ছিলেন, উনি তখন জামাত করতেন না। জামাতের যে কজন মুক্তিযোদ্ধা আছেন এরাও কিন্তু তখন কেউ জামাত করতেন না, তারা জামাতে পড়ে গেছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বাড়ানো হলো। অনুরোধ জানাচ্ছি 5 মিনিট সময় দেন। 5 মিনিট, 1 মিনিট বলবো, বসে দেবো। তাই আমি অনুরোধ জানাচ্ছি, আমরা এখন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে আজকে সংসদে এসে আমরা অন্তপক্ষে আমাদের কি গুণগত কোনো পরিবর্তন আসবে না? আমাদের মানসিক যে একটা সমস্যা, একে অপরের দোষ চাপানোর যে একটা আমাদের টেন্ডেন্সি, এই এখন মুক্তিযুদ্ধে তখনকার মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দেশের স্বাধীনতার ঘোষণা দিতে সাহস পায় নাই। তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে এই ধরনের ঘোষণা দেন নাই। আবার সেই ঘোষণা দিলেন বাংলাদেশে একজন সেনার মেজর একজন, তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ত্বরান্বিত করলেন। স্বাধীনতা পরে আওয়ামী লীগ যখন 3.5 বছর মাথায় গণতন্ত্র হত্যা করলো, 15ই আগস্ট হলো, 3রা নভেম্বর হলো। আমরা উত্তরাঞ্চলের যারা বাসিন্দারা আছি
আমরা নানা দিক দিয়ে ভোগান্তির মধ্যে আছি, বৈষম্যের শিকার হয়ে আছি। গোটা বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চল নানা দিক দিয়ে পিছিয়ে আছে। আমরা যারা গোটা রংপুর বিভাগের বাসিন্দারা আছি এবং বগুড়ার যারা আছেন, তারা যদি ঢাকার সঙ্গে যোগাযোগটা করতে চান রেলপথে, তাহলে তাদেরকে অতিরিক্ত প্রায় 120 কিলোমিটার এবং 4 ঘন্টা অতিরিক্ত সময় তাদেরকে রেলের মধ্যে থাকতে হয়। মাননীয় স্পিকার, আমরা যদি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে রওনা করি, তাহলে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত আমরা সরাসরি যেতে পারি না। আমাদেরকে বগুড়াও যদি যেতে হয়, তাহলে নওগাঁ, নাটোর, পাবনা 3 জেলা ঘুরে এসে তারপরে আমাদেরকে বগুড়ায় যেতে হয়। এবং এই কারণে যেখানে এখন ঢাকা থেকে বগুড়ার রেলপথের দূরত্ব প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি, যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটা টানা রেল লাইন থাকতো, তাহলে এই দূরত্ব প্রায় 120 কিলোমিটার কমে আসতো। এই দূরত্ব হয়ে দাঁড়াতো তখন 280 কিলোমিটারের কাছাকাছি। এটা আমরা যারা রংপুরের বাসিন্দা আছি তাদের জন্য একই রকমের সত্য। আমাদের ঢাকা থেকে রংপুরের এই রেলপথের দূরত্ব 550 কিলোমিটারের মতো। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত টানা রেলপথটা নির্মাণ করা হয়, 70 থেকে 80 কিলোমিটারের মতো হবে। তাহলে আমাদের রেলপথের দূরত্ব প্রায় 120 কিলোমিটারের মতো কমে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তিনি বগুড়ার সন্তান। তিনি সেদিন বগুড়ায় গিয়ে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এই টানা যে রেল লাইন আছে সেটা নির্মাণের কথা তিনি বলে এসেছেন। আমরা প্রায় 20 বছর যাবত উত্তরবঙ্গের যারা বাসিন্দারা আছি, এই রেলপথ নির্মাণের কথা আমরা শুনে আসছি, কিন্তু এখনো পর্যন্ত নানা বাস্তবতার কারণে সেটাকে এখনো পর্যন্ত আমরা আশার আলো আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমরা শুনি যে জমি অধিগ্রহণ চলছে, কিন্তু এটা কখন কন্ট্রাক্টে যাবে, কখন বাস্তব হবে, সেটা এখনো পর্যন্ত আমাদের জানার বাহিরে। যদি উত্তরাঞ্চলের যারা বাসিন্দারা আমরা আছি, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই জেলাগুলো, পাশাপাশি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, পুরো যে অঞ্চলটা আছে উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষেরা, লাখো লাখো মানুষ যাদেরকে ঢাকা আসা যাওয়া করতে হয়, তারা যদি এই রেলপথ নির্মাণটা করা হয় বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত, তাহলে তারা অনেক ভোগান্তি থেকে তারা রেহাই পাবে। এবং আমাদের উত্তরাঞ্চলের যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো আমরা খুব সহজে ঢাকা পর্যন্ত আমরা আনা নেওয়া করতে পারবো। এবং এই যে অতিরিক্ত 120 কিলোমিটার চলতে হয়, তার কারণে কিন্তু অতিরিক্ত জ্বালানিও খরচ হয়, অতিরিক্ত ভাড়াও আমাদেরকে দিতে হয়। আমাদের ভাড়া কমে আসতো, দূরত্ব কমে আসতো, আমাদের সময় কমে আসতো। এই কারণে আমি মাননীয় মন্ত্রীর কাছে আহ্বান রাখবো, আমার যে উপজেলা 2টি আছে, কাউনী এবং পীরগাছা, এখানে 2টি রেল স্টেশন রয়েছে, সেগুলোকে আধুনিকায়ন করে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ করা হোক। এই সংসদ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে দৃঢ়তার সাথে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। দু একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে অত্যন্ত বিনয়ের সাথে পেশ করতে চাই। এই সংসদ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই সংসদ সকল রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠুক, এটি আমরা সবাই চাই। একটি জাতীয় সংসদ এগিয়ে যেতে পারে তার ডিগনিটি বজায় রেখে, মর্যাদা বজায় রেখে, যেটি নির্ভর করে আইন কানুন, প্রচলিত বিধিবিধান এবং রেওয়াজের উপরে। কিছু কিছু ব্যত্যয় আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি, ভেবেছি এটা বোধহয় কমে যাবে। তার দু একটি অত্যন্ত বিনীতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সংসদ গ্যালারিতে কেউ আপনাদের পরিচিত জন বা অন্য পরিচিত কেউ থাকলে তাকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য রাখা যায় না, এটাই সংসদের রেওয়াজ। আজকে দেখলাম 2 জন সদস্য দর্শক গ্যালারিতে উপবিষ্ট ব্যক্তিদের সাথে হ্যান্ডশেক করছেন, এটি একেবারেই অনভিপ্রেত। তারপর সংসদে অনেক সদস্য প্রবেশ করার সময় চেয়ারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না, যাওয়ার সময় প্রদর্শন করে না। এটি বিশ্বব্যাপী সংসদের প্রচলিত নিয়ম। ঢোকার সময় হয় মাথা নত করে কিংবা সালাম দিয়ে, বা বের হওয়ার সময়ও সম্মান প্রদর্শন করে তারপরে যেতে হয়। পরবর্তী স্পিকার এবং বক্তা যখন সংসদ চলে, এই মধ্যবর্তী অঞ্চল দিয়ে ক্রস করাটা সঠিক নয়, কিন্তু এটি আমি হামেশা লক্ষ্য করতে পারছি। অনেক সদস্য সংসদে টেলিফোনে কথাবার্তা বলেন,
কেউ কেউ আবার এটিকে টেলিফোনটিকে এইভাবে ঢেকে কথা বলেন। টেলিফোনে বাক্যালাপ সংসদে করার কোনো রেওয়াজ নাই। আপনাদের টেলিফোনটা দয়া করে মিউট করে রাখবেন। যদি একান্তই কথা বলার প্রয়োজন হয় লবিতে গিয়ে কথা বলেন। সংসদের মধ্যে কথাবার্তা বলা এটা সংসদের রীতি নেওয়াজের খেলাপ। এছাড়াও সংসদে ইতিমধ্যে একজনকে পানাহারেরত অবস্থায় দেখতে পাচ্ছি। সংসদে খাওয়া দাওয়া পানাহারের কোনো বিধান নেই। তো আমরা আশা করব, এই কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু অতীতে যে কয়টি সংসদ দেখেছি সেখানে এই ধরনের জিনিস ছিল না। তো আমাদেরকে এই সংসদের ট্র্যাডিশন বজায় রাখা আমাদের সকলেরই কর্তব্য। সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো কিছু করা আমাদের পক্ষে অনুচিত। পয়েন্ট অফ অর্ডার অনেকেই রেজ করতে চান। পয়েন্ট অফ অর্ডার রেজ করার জন্য প্রকৃষ্ট সময় হলো যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হবে, তখন আপনারা খুব জরুরি হলে তখন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বলবেন যে পয়েন্ট অফ অর্ডার, সাথে কোন বিধিতে সে বিধিটাও কোট করবেন। এইভাবে অতীতের সংসদগুলো এভাবেই চলে এসেছে। সুতরাং আশা করব যারা নতুন সংসদে এসেছেন অধিকাংশই নতুন, রুলস অফ প্রসিডিওর বইটা ভালোভাবে পড়ে ইকুইপড হয়ে তারপরে দাঁড়াবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে, আমাদের জন্য কোনো আনপ্রেজেন্ট কথা বলতে হয় না। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে এই কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন সংসদ সদস্য তো, সেই জন্য একটা কথা বলতে চাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? 51% মানুষ আমাদের কথায় ভোট দিয়েছে, আমাদের নেতার কথায় ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, আমিও কথাবার্তায় ভাব বুঝি না। সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, সময় একটু বাড়িয়ে দিবেন দয়া করে যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান করুণাময় আল্লাহর উপরে শুকরিয়া আদায় করছি, এই মহান সংসদে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন। সকল প্রশংসার দাবিদার আল্লাহ রাব্বুল আলামিন। আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি মমতাময়ী মা, যার মাতৃস্নেহে বড় হয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই হাউজের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টাঙ্গাইল 5 এলাকার যে জনগণ আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সকল নারী ভোটারদের প্রতি, যারা বেহেশতের প্লোবনকে প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন, সেই সব নারী ভোটারদের। মাননীয় স্পিকার, নতুন সংসদ সদস্য তো, সেই জন্য একটা কথা বলতে চাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। মাননীয় স্পিকার, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। এই সংসদে আইন পাশ হবে, আমরা আইনের পাশ করার জন্যই জনগণ আমাদেরকে পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। ওনারা বেল আইনে চলতে চায়, কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে। আমি ওই সময় জেলখানায় ছিলাম। জামাতের সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেব আমার পাশের সিটেই ছিলেন। আমি ম্যাক্সিমাম সময় তাকে আমার বালিশটা দিতাম তাদেরকে শোয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি এরপরে যখন বের হই, এক টেলিভিশনে দেখলাম শিবিরের সভাপতি বলছে উনি নাকি ওই টাইমে বাজার করেছেন, আর ছাত্র দলের সভাপতি রাস্তায় আহত হয়েছে পুলিশ দ্বারা।
তাহলে জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা? এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ 71 মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানি ওই রোগ তাদের ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। এইটা বলে আজকের এই সংসদ ঐক্যবদ্ধতা সংসদ। একটি জিনিস এই সংসদে মাননীয় স্পিকার, যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারাই এই সংসদে সংসদ সদস্য হয়েছে। জুলাইয়ের সনদ নিয়ে কথা বলে যে গণভোট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছে। আমরা 51%-এর প্রায় অধিক কিন্তু আমরা প্রতিনিধিত্ব করি। কাজে 70 ভাগের মধ্যে 51 ভাগ মানুষ আমাদের কথায় ভোট দিয়েছে, আমাদের নেতার কথায় ভোট দিয়েছে। সেটা স্মরণে রাখতে হবে। কথায় কথায় বলেন যে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের মতো আচরণ ঢুকে গেছে। 2 মাসের সরকার, কিন্তু এটা কিন্তু 5 বছর, মনে হয় যে 5 বছর সরকার আমরা শুরুই করলাম না, তার আগেই যত সব অভিযোগ। এই 2 মাসে কি কি করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কথাগুলি কিন্তু একবারও বলেন না। গতকাল একটি সমাবেশের বক্তৃতা শুনলাম আর কি, বিভিন্ন ইস্যুতে তারা কথা বললেন, জাতীয় ইস্যুতে। মাননীয় স্পিকার, এইটা কিন্তু 8 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 14 সালের নির্বাচন মার্কা সরকার না, 18 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 24-এর সরকার না, আমি দামি সরকার না, জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিত। কথায় কথায় বলে ফেলেন, নিঃশেষ করে দিবেন কাদেরকে, নিশ্চিহ্ন করে দিবেন কাদেরকে? মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এরপরে বাংলাদেশে 3টা গণঅভ্যুত্থান হয়েছে যদি আমরা ধরি স্বাধীনতার পর। 75-এ বিপ্লব হয়েছে, নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দল বিএনপি। 90-এ একটি গণ আন্দোলন হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর 24 আন্দোলন হয়েছে, নেতৃত্ব কে দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের আপামর জনতা। সেটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সম্পৃক্ততার কথা বলেছেন। যারা আমিডামি নির্বাচন করে, যারা জনগণ থেকে প্রত্যাখ্যিত, তাদের সাথে বিএনপির তুলনা করেন। এই জন্য বললাম মাননীয় স্পিকার, চান আমাদের মাননীয় সংসদ সদস্য চান ভাই ওইখানে রয়েছেন, তিনি বলেছেন ওনাদের সাথে একসাথে জেল খাটলাম, এখন ভাব বুঝতেছি না ঘটনা কি। মাননীয় স্পিকার, আমিও কথাবার্তায় ভাব বুঝি না, সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। একটি কথা বলতে চাই, এই 2 মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় থাকলে এই ধরনের সাহস করত না। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো, আর বাড়ানো হবে না, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আপনার এলাকায় আমি নির্বাচন করতে গিয়েছিলাম, উপনির্বাচন, সেই জন্য আপনি 4 মিনিট দিতে পারতেন আমাকে। মানে স্পিকার, 2 মিনিটের মধ্যেই শেষ করব। এই সরকার, আমার এলাকার কথা আমি নাই বলি,
আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার নির্বাচনের আগে গিয়েছিল। উনি ওই নির্বাচনে আমি দাবি করেছিলাম, উনি বলছে করে দিবে। আমার বিশ্বাস আছে আস্তে আস্তে ইনশাল্লাহ, সেই জন্য বললাম না, এলাকার লোকজনও জানে করে দিবে ইনশাল্লাহ। আমি শুধু বলতে চাই, আন্দোলন করে করে বিএনপি গত 17 বছর এই জায়গায় এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আপনারা 96 সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুবিধা করে দিয়েছিলেন। এখনো ভুলের রাজনীতিতে আছেন। 86তেও করছেন, 96ও করছেন, ভুলের রাজনীতিতে আছেন। একটা কথা বলে যাই, এইবার যুদ্ধের কথা বলেন, বিভিন্ন কথা বলেন, একটি কথা বলতে চাই, এই সংসদকে সাক্ষী রেখে আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। কাজেই আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে এই সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের বিবেককে সামনে রেখে আমরা কাজ করি। এই সংসদে যেভাবে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা আমরা পূরণ। ধন্যবাদ মাননীয় সদস্য। কোথায় কত বড় অবদান রেখেছেন, তবে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের আপামর জনগণ রেখেছে, তরুণরা রেখেছে। নেতৃত্বর জায়গা থেকে আজকে যিনি এই সংসদে উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, নেতৃত্বর জায়গা থেকে সবচেয়ে বড় অবদান উনি রেখেছেন। কিন্তু আজকে এই পার্লামেন্টে, এই মহান সংসদে যারা আছেন, আমার মনে এখানে এমন কেউ নেই যে বড়ভাবে এই কৃতিত্বের অধিকারী না। আগামী দিনগুলোতে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সবার প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয় তখন যেন সবাইকেই ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। দ্বিতীয়ত আলোচনা আনতে চাই জুলাই সনদ নিয়ে। যেহেতু আমাদের অনেক আলোচনা চলছে, জুলাই সনদের দুটো আঙ্গিক আছে, লিগ্যাল ম্যান্ডেট আর মোরাল ম্যান্ডেট। লিগ্যাল ম্যান্ডেট নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের পক্ষ থেকে অনেক আলোচনা এসেছে। মোরাল ম্যান্ডেটটা জনগণ নির্বাচনের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। তো নির্বাচনের মাধ্যমে যেহেতু পরিষ্কার হয়েছে, আমি আপনার মাধ্যমে আবেদন জানাবো আমাদের অপোজিশন বেঞ্চের প্রতি যে মোরাল ম্যান্ডেটটা যেখানে গেছে ওনারাও যেন সেইভাবে সেই মোরাল ম্যান্ডেটটাকে সম্মানিত করেন, এবং ট্রেজারি বেঞ্চের যে দায়িত্ব জনগণের প্রতি আছে, এই মোরাল ম্যান্ডেট যেভাবে জনগণ আমাদেরকে দিয়েছে সেটা যেন ওনারা সঠিকভাবে সম্মান জানান। আমাদের আসলে ধন্যবাদ জানানোর অনেক কিছু আছে। অলমোস্ট 1.5 দশক পর আমরা এমন একটা প্রাণবন্ত পার্লামেন্টে এসেছি যেখানে সেই রোমান সেনেটের মতো, চিসেরোর সেই রেটরিকের মতো আলোচনা হয়। তরুণ, বিজ্ঞ সকল আলোচক এবং সকল জনপ্রতিনিধি বেঞ্চের ওই সাইডেও আছে, বেঞ্চের এই সাইডেও আছেন, সকলকে সাধুবাদ জানাই। আসলে এই দেশ জাতি 1.5 দশক ধরে বঞ্চিত হয়েছে এই ধরনের আলোচনা থেকে। এরকম রেটরিক যেমন দরকার, আবার একটা জিনিস বারবার ভুলে গেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা যেটা আমাদেরকে বলেছেন, জানিয়েছেন, শিখিয়েছেন, এবং আগামী দিনগুলোতে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি এবং করব, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ যদি হয়, আমাদের ইউনাইটেড থাকাটা গুরুত্বপূর্ণ। চিসেরো যেমন ছিলেন বিশ্ববিখ্যাত 2000 বছর আগের হলেও সেনেটর, তেমন 200 বছর আগে রেডমন্ড বার্ক ছিলেন একজন অত্যন্ত পপুলার পার্লামেন্টেরিয়ান। ওনার একটা কথা ছিল, পার্লামেন্ট ইজ দ্য deliberative assembly of one nation with one interest। মানে আমরা সবাই একত্রিত, আমরা সবাই একে অপরের বিরোধী না, একে অপরের বিরোধী না। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সেভাবেই গড়তে হবে, এবং সেই জায়গা থেকে আজকে আবারও কয়েকবার রিপিট করছি, কিন্তু আমাদের সংসদ নেতার নেতৃত্বে সবচেয়ে বড়ভাবে আমরা অনেক কিছু করেছি। আমি 30-40টা লিস্ট দিতে পারবো। এখানে মাননীয় ট্রেজারি বেঞ্চের আরো মেম্বাররা এরকম অনেক লিস্ট দিয়েছেন, বা অনেক জনপ্রতিনিধি মহোদয় অনেক লিস্ট দিয়েছেন। বাট বড় দাগে দুটো জিনিস নিয়ে কথা বলি মাননীয় স্পিকার। এক হলো 2 দশক পর এই নেতৃত্বে আমরা একটা পার্লামেন্ট পেয়েছি, একটা নির্বাচন পেয়েছি। এটার জন্য এবং এই পার্লামেন্টের আসার মাধ্যমে আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিস শুরু করেছি।
এটার জন্য আসলেই একটা ধন্যবাদ প্রয়োজন আমাদের মাননীয় সংসদ নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। দ্বিতীয়ত, এবং হয়তো আরো গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন মানেই শুধু ডেমোক্রেসি না, ডেমোক্রেসি মানে অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে জবাবদিহিতা। এবং এই জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থেকে বাংলাদেশি সরকার ব্যবস্থায় প্রথমবার আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন 180 দিনের প্ল্যান, উনি জনগণের জন্য দিয়ে দিয়েছেন। তো এই সরকার 180 দিনে কি করবে, কিভাবে করবে, এটা সবার কাছে পরিষ্কার থাকে। জবাবদিহিতার এর থেকে বড় কোনো উদাহরণ অন্য কোনো দেশেও যদি বিরোধী দলীয় বেঞ্চ থেকে আমাকে জানাতে পারেন, আমি তাদেরকে স্যালুট জানাবো। তবে সবচেয়ে বড় স্যালুট জানাবো আমাদের সকলকে, কারণ আমরা ওই জায়গায় আসতে পেরেছি যে 2 দশক ধরে গণতন্ত্রের বাইরে থেকে আমরা এমন গণতন্ত্রে এসেছি যে পরিষ্কার জবাবদিহিতার অধীনে আমরা চলে এসেছি। প্রথম মুভটা যেটা আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ওথ নেয়ার পর করেছিলেন হলো ভিভিআইপি, মানে এই সংসদে যারা বসেন, ট্রেজারি বেঞ্চে যারা বসেন, তাদের অস্টেরিটি মেজার্স। জমি পাওয়া যাবে না, গাড়ি পাওয়া যাবে না, আপনি গাড়ি ইম্পোর্ট করতে পারবেন না ট্যাক্স ফ্রি। তো সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। 2 মাসের ভেতর আমরা যত কিছু আমাদের অর্জন আছে, আমাদের পরিবারগুলোর জন্য, দুস্থ পরিবারগুলোর জন্য নারী এম্পাওয়ারমেন্টে ফ্যামিলি কার্ড 36,000-এর বেশি ইতিমধ্যে বিতরণ হয়েছে। কৃষক কার্ড, আমি লম্বা লিস্ট করবো না, আমার সময় কম আছে, যদিও আমি আশা রাখবো মাননীয় স্পিকার আপনি আমাকে সময় একটু বৃদ্ধি করে দেবেন। তবে যেই জায়গায় আমি আছি, শিক্ষাঙ্গনের দায়িত্বে, প্রাথমিক শিক্ষার দায়িত্বে, প্রাথমিক শিক্ষা যেন আগামী দিনে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সেই ব্যবস্থা শুরু করিয়েছেন আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমত আমরা একটা ভিশনের মধ্যে এসেছি যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন এন্ড স্কিল ওরিয়েন্টেশন থাকবে, যেন আগামী দিনগুলোতে আমাদের কোনো শিক্ষার্থী চাকরির জন্য এই দিক ওই দিকে, এই দরজা না ঘুরে, তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে, সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। প্রাথমিক বিদ্যার জন্য লার্নিং উইথ প্লে, এটা বাস্তবায়ন করতে যাচ্ছি আমরা, যেন আমাদের বাচ্চারা, শিশুরা 4 to 10, 4 থেকে 10 বয়সী শিশুরা, তারা যেন খেলতে খেলতে, গল্প বলা, গল্প শোনার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, এবং তারা যেন ক্লাসরুমে আসে, এই আশাটা যেন আমরা নিশ্চিত করতে পারি এই 2 কোটি 4 to 10 শিক্ষার্থীদের। তার জন্য যত ধরনের ইনসেন্টিভাইজ করা যায়, টেক্সট বুক আমরা আগে থেকে দিচ্ছিলাম, কিন্তু এখন প্রত্যেকটা স্টুডেন্টকে, শিক্ষার্থীকে মিল এ ডে, মিড ডে মিল বলছি আমরা এটাকে, সুন্দর খাবার তাদেরকে পরিবেশন করা, তাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রি ইউনিফর্ম দেয়া, বছরে একবার জুতো দেয়া, ব্যাগ দেয়া, যা যা কিছু করা যেতে পারে উৎসাহিত করবার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে আর 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে সাম আপ করুন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। যা যা কিছু করা যেতে পারে পরিবারদেরকে, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবার জন্য, তারা যেন স্কুলে আসে, সবকিছু এই সরকার ব্যবস্থা করার কাজ শুরু করেছে ইতিমধ্যে। একই সাথে আমাদের শিক্ষার্থীরা যেন ক্লাসরুমে থাকে, মানে ক্লাসরুম আওয়ার্সটা 900 ঘন্টা ক্লাসরুম আওয়ার্স বছরে দেবার কথা, সেটা যেইভাবে নিশ্চিত করা যেতে পারে শক্তভাবে সেগুলোর কাজ আমরা করছি। সো খেলার মাধ্যমে পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটিস যেন তাদের পড়াশোনার মাধ্যমে আসে। সো সেটা গল্প বলা বলেন, ডিবেট বলেন, স্ট্যান্ডিং বক্তৃতা বলেন, গান বলেন, নাচ বলেন, নাটক বলেন, যেই কালচারাল অ্যাক্টিভিটি আপনি নিয়ে আসবেন, 2টো ভিন্ন ধারা করে কালচারাল মিনিস্ট্রির সাথে কাজ করে আমরা অতি শীঘ্রই প্রাইমারি লেভেল পর্যন্ত ক্লাস 4-5 বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি মাননীয় স্পিকার। এডিশনালি আপনি শুনে খুশি হবেন, শিক্ষাঙ্গনকে আমরা খেলা কেন্দ্রিক করছি। নট জাস্ট লার্নিং উইথ প্লে, নট জাস্ট শেখাটাই খেলার মাধ্যমে শিখবে, বাট অ্যাকচুয়াল ক্রীড়া যেন শিক্ষাঙ্গনে সঠিকভাবে পৌঁছে যায়। 7টা প্রপার খেলা আমরা ক্লাস 4-5 থেকে ইন্ট্রোডিউস করছি, যেটা সকল কাছে পৌঁছে যাবে। কালচার বলেছি, টিচারদেরকে স্পেশালি ট্রেন করা, তারা যেন এই যে নতুন যে কারিকুলাম, লার্নিং উইথ প্লে কারিকুলাম, এটার সাথে তারা ব্যবহৃত হতে পারে, সেগুলোর বিস্তার ব্যবস্থা আমরা করা শুরু করেছি। এবং টেকনোলজি, কারণ বিশ্ব এগিয়ে গেলে আমরা পিছিয়ে থাকতে পারি না। আমাদের ম্যানিফেস্টোতে ছিল, নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল one teacher one tap পলিসি, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম, এই সবগুলো বাস্তবায়ন করার কাজ আমরা শুরু করেছি। স্কলারশিপ দিচ্ছি, লোন দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি। সো এই দিকে আমি একদম শেষ করছি।
আমাদের অপোজিশন বেঞ্চের জন্য তাদের প্রতি আপনার মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি যে ওনারা কমপ্লেন নিশ্চয়ই করবেন, কিন্তু প্রাপ্তিগুলো যেন সাধুবাদ ধন্যবাদ জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, সকলকে অসংখ্য ধন্যবাদ।